সোমবার থেকে 7 দিন কঠোর লকডাউন, জরুরি সেবা ছাড়া সব অফিস বন্ধ। পুলিশ বিজিবির সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী। যশোরে আক্রান্ত ও মৃত্যুর 1/3 গ্রামাঞ্চলে। নওগাঁয় বুথ কম থাকায় নমুনা পরীক্ষায় ভোগান্তি। করোনায় কোরবানির পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। অনলাইনে বিক্রির পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ঢাকার 2 সিটিতে গাড়ির তেল চুরির মহোৎসব। চালক কর্মকর্তা যোগসাজশে ভাগাভাগি হয় চুরির অর্থ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। সোমবার থেকে 7 দিনের কঠোর লকডাউনে দেশ। বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি অফিস, চলবে না গণপরিবহন। স্বাস্থ্যবিধি মানাতে পুলিশ বিজিবির পাশাপাশি মাঠে থাকবেন সেনা সদস্যরা। তবে খোলা থাকবে বাজার ও নিত্যপণ্যের দোকানপাট। শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ায় সোমবার থেকে সারা দেশে 7 দিনের কঠোর লকডাউন আসছে। শুক্রবার তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তার দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কঠোর লকডাউনের মধ্যে জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি অফিস। জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া চলবে না কোনো যানবাহন। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজের যানবাহন ও গণমাধ্যম এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। কঠোর বিধিনিষেধ সেটি আমরা আরোপ করতে যাচ্ছি এবং সেখানে জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ রাখার যে নির্দেশনা সেগুলো সেখানে দেওয়া হয়েছে। বিশেষ করে গণপরিবহন এবং অফিস আদালত বন্ধ থাকবে, যাতে করে মানুষ কাঁচা বাজার, ওষুধ এবং এইগুলো ছাড়া সবগুলোই বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ বিজিবি, মোতায়েন থাকবে সেনাবাহিনী। লকডাউন চলাকালীন জরুরি কারণ ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না। 1 সপ্তাহের জন্য দেব, তারপর বাড়াবো এবং এটা কঠোরভাবে যাতে করে সকলে প্রতিপালন করে সেই জন্য আমরা সেখানে বেশ কড়াকড়ি থাকবে। সেই জন্য পুলিশ থাকবে, আপনার বিজিবি থাকবে, সেনাবাহিনীও থাকতে পারে। এখন আমাদের সকলেই সহযোগিতা করতে হবে এই চেনটাকে ভাঙার জন্য। তো সেটি আমার মনে হয় যে আমরা যদি সকলে এটা মেনে চলতে পারি তাহলে ইনশাআল্লাহ এটা আমরা ঈদের আগে কমিয়ে আনতে পারবো। কঠোর লকডাউন নিয়ে বিস্তারিত জানিয়ে শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারির কথা রয়েছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাতে বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অলিভ কুমার ঘটক। অলিভ, জেলার সার্বিক করোনা পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং সোমবার থেকে যে 7 দিনের কঠোর লকডাউনে যাচ্ছে দেশ, এ বিষয়ে কি ধরনের পরিকল্পনা রয়েছে সেখানে? আপনাকে শুরুতেই জানিয়ে রাখি, বাগেরহাটে কিন্তু গত মে মাস থেকেই হচ্ছে করোনা সংক্রমণ বাড়তে থাকে এবং প্রথমে কিন্তু বাগেরহাটের মোংলা উপজেলা দিয়েই শুরু হয় এবং মোংলা উপজেলাতে কিন্তু করোনা সংক্রমণ দিন দিন বাড়তে থাকে এবং সেটা 40 থেকে 70% পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে। এই কারণে হচ্ছে আপনার বাগেরহাটে কিন্তু করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় কিন্তু আপনাকে একটু বলে রাখি যে গত পরশুদিন থেকে অর্থাৎ গত হচ্ছে 24 তারিখ থেকে হচ্ছে আপনার বাগেরহাটে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। তারপরেও কিন্তু বাগেরহাটে কিন্তু করোনা সংক্রমণ কিন্তু কোনো অবস্থাতেই কমানো যায়নি। মানুষ স্বাস্থ্যবিধি না মানার একটা প্রবণতা ছিল, যার কারণে হচ্ছে করোনা সংক্রমণ কিন্তু দিন দিন বাড়তে থাকে। আপনাকে একটু বাগেরহাটের যদি একটু পরিসংখ্যান বলি, প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে বাগেরহাটে এখন পর্যন্ত 2866 জন করোনা আক্রান্ত হয়েছে এবং এর ভেতরে সুস্থ হয়েছে 2066 জন। বাগেরহাটে কিন্তু এ পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে কিন্তু 73 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে কিন্তু বাগেরহাটে করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক এবং বাগেরহাটে করোনা পরিস্থিতি কিন্তু দিন দিন অবনতির দিকে যায় এবং মোংলা থেকে কিন্তু বাগেরহাটের বিভিন্ন উপজেলাতে কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আপনাকে বলি যে বাগেরহাটে কিন্তু স্বাস্থ্যসেবা এমন পর্যায়ে পৌঁছেছে যে বাগেরহাটে কিন্তু সেন্ট্রাল অক্সিজেন ছাড়া কিন্তু চিকিৎসা সেবা কিন্তু দেওয়া সম্ভব।
ইতিমধ্যে 7 জন কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে। তো এই অবস্থায় যদি করোনা পরিস্থিতি যদি করোনা যদি আমরা স্বাস্থ্যবিধি না মানি এবং ঘরের বাইরে আসা বন্ধ না রাখি, তাহলে কিন্তু স্বাস্থ্য বিভাগ কিন্তু স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ হবে। বাগেরহাটে কিন্তু আমি বলি সেন্ট্রাল অক্সিজেন যদি বলি যে এখানে হচ্ছে আপনার আমাদের 7,000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন যে প্লান্ট বসানো হয়েছে, সেখানে 7,000 ইতিমধ্যে 3 সপ্তাহের ভেতরে কিন্তু 3,500 লিটার অক্সিজেনের এত বেশি ব্যবহার বেড়েছে যে শ্বাসকষ্ট রোগী আসছে। অলিভ, আমরা বুঝতে পেরেছি সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে। আশা করি কর্তৃপক্ষ সেটি নজরে আনবেন এবং দ্রুত সমাধান করবেন। বাগেরহাট থেকে করোনার সবশেষ পরিস্থিতি জানিয়েছিলেন আমাদের সহকর্মী অলিভ কুমার ঘটক। 10 দিনের মধ্যে কোভ্যাক্স থেকে মডার্নার 25 লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। আর একই সময়ে চীন থেকে বড় চালান আসতে পারে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশে করোনায় সংক্রমণ মৃত্যু বাড়ছেই, গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট। পাশাপাশি টিকা পাওয়া নিয়েও বাড়ছে উদ্বেগ। এই অবস্থায় আশার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলছেন আগামী 10 দিনের মধ্যে কোভ্যাক্স থেকে আসছে মডার্নার 25 লাখ ডোজ টিকা। আর এই তথ্য নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO থেকে জানানো হয়েছে যে তারা 25 লক্ষ মডার্না ভ্যাকসিন আগামী 7-10 দিনে দিবে। আমাদের যে আমরা জুনে যে কোভ্যাক্স ফ্যাসিলিটিতে যে আমরা যুক্ত হয়েছিলাম, অনুরোধ করেছিলাম, সেই কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে 25 লক্ষ ভ্যাকসিন পাওয়া যাবে। আমাদেরকে জিজ্ঞেস করে নিবে কিনা, সেটা আমরা কনফার্ম করে দিচ্ছি যে হ্যাঁ আমরা নিব। একই সময় চীন থেকে কেনা টিকার একটি বড় চালান আসার কথাও জানান মন্ত্রী। এই টিকা পেতে দেশটির সঙ্গে চুক্তি হয়েছে আগেই। চায়নার সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী আমরা কিছু ভ্যাকসিন আশা করতেছি আগামী 7-10 দিনের মধ্যে। হ্যাঁ, আগামী 7-10 দিনে জি আমরা জানতে পারছি যে এখানে কিছু ভালো সংখ্যায় ভ্যাকসিন পাওয়া যাবে। এরই মধ্যে উপহার হিসেবে চীন থেকে 11 লাখ ডোজ সিনোফার্মের টিকা এসেছে দেশে। আর কোভ্যাক্স থেকে মিলেছে ফাইজারের 1,06,000 ডোজ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশে করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 108 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও আক্রান্ত হয়েছেন 5,869 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 21.22। 9 সপ্তাহ পর আবারও 100 ছাড়ালো করোনায় একদিনে মৃত্যু। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে গত 17 এপ্রিল প্রথমবারের মতো 24 ঘন্টায় মৃত্যু 100 ছাড়ায়। 18 এপ্রিল মারা যান 102 এবং 19 এপ্রিল 112 জন, যা এখন পর্যন্ত করোনায় দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সেই হিসাবে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 108 জনের মৃত্যু হল শুক্রবার। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 13,976 জনে। 24 ঘন্টায় 554টি ল্যাবে 27,653টি নমুনা পরীক্ষায় দেশে করোনা শনাক্ত হয়েছে 5,869 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 21.22%। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হল 8,78,804 জনের। সংক্রমণের এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি ও গণসচেতনতা ছাড়া শুধুমাত্র নতুন বিধিনিষেধ দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলছেন স্বাস্থ্যবিদরা। মানুষের যে মাস্ক পরার বিষয়টি, এখনো আপনি যদি বের হয়ে থাকেন, ঘর থেকে বের হন, মানুষের মধ্যে কিন্তু মাস্ক পরার প্রবণতা সেটি কিন্তু লক্ষণীয় নয়। যেখানটায় আমাদের 2টি অস্ত্র আছে, এখানে আপনি শাটডাউন করে দেন, কারফিউ দিয়ে দেন, সারা দেশে করে দেন, কিন্তু আপনি মাস্ক না পরে শাটডাউন করার পর ঘরের ভিতরে, বারান্দায়, পাড়ায়, মহল্লায় মাস্ক না পরে গল্প করতে থাকেন, রোগের সংখ্যা কিন্তু কমবে না। সুতরাং শাটডাউন উইল নট গিভ ইউ সলিউশন আনটিল এন্ড আনলেস আপনি এই রোগটা যেভাবে ছড়াচ্ছে সেটি সংক্রমণে যদি ব্যারিয়ার তৈরি করতে না পারেন। গত 24 ঘন্টায় মৃত 108 জনের মধ্যে 75 জন পুরুষ ও 33 জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে মৃতদের 25 জনের বয়স 51 থেকে 60 বছরের মধ্যে ও 60 ঊর্ধ্ব আছেন 58 জন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। রাজধানীর করোনা ডেডিকেটেড 15 হাসপাতালের 6টিতেই ফাঁকা নেই আইসিইউ শয্যা। প্রতিটি হাসপাতালেই বেড়েছে সাধারণ শয্যার চাহিদাও। সংক্রমণের এমন ধারা অব্যাহত থাকলে
হাসপাতাল ব্যবস্থাপনা ভেঙে পড়ার শঙ্কা জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা পজিটিভ হয়ে গেল 12 জুন হাসপাতালে ভর্তি হন 55 বছর বয়সী জেসমিন বেগম। করোনায় ফুসফুসের 75% আক্রান্ত হয়। 15 দিন ধরে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। পরিস্থিতি খুবই খারাপ, আর আইসিইউ থেকে যা দেখছি এখানে অনেকগুলো লোকই যারাই আইসিইউতে ঢুকছে আর সে কামব্যাক করতে পারে না। একই অবস্থা পান্নু মিয়ার। ঢাকা মেডিকেলে আইসিইউতে ঠাঁই না মেলায় তাকে নিয়ে অন্য হাসপাতালে ছুটছেন স্বজনরা। সংক্রমণ বাড়ায় রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে করোনা রোগীর চাপ। কুর্মিটোলা, মুগদা, সোহরাওয়ার্দী, ঢাকা মেডিকেল সহ 6 সরকারি হাসপাতালে আইসিইউ শয্যা ফাঁকা নেই। যাদের টিকা নেওয়া থাকবে তাকে যে কোনো ভ্যারিয়েন্টই হোক না কেন, করোনা ভাইরাসে যে রূপী হোক না কেন, তাকে হয়তো হাসপাতালে যেতে হবে না এবং মৃত্যুর ঝুঁকিটা কিন্তু অনেকখানি কমে যাবে। কাজে আমাদের সবাইকে টিকা নেওয়া দরকার। যদি টিকা আমরা পাই সবার জন্য সেটাই করতে হবে। এভাবেই আমরা আমাদের সংক্রমণ পরিস্থিতি উন্নতি করতে পারি এবং সংক্রমণ থেকে বাঁচতে পারি। এই মুহূর্তে এই 14 দিনের শাটডাউন কার্যকর করা উচিত। 14 দিনের শাটডাউনে জনসাধারণ যারা স্বাস্থ্যবিধি না মানে তাদেরকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে। তা না হলে যদি সংক্রমণ এভাবে বেড়েই যায় তাহলে এই ডেল্টা ভেরিয়েন্ট, ভারতীয় ভেরিয়েন্ট, এই ভারতের মতোই পরিস্থিতির দিকে নিয়ে যাবে আমাদের বাংলাদেশে। 18 জুনের তথ্য অনুযায়ী রাজধানীর কোভিড ডেডিকেটেড 15 হাসপাতালে 3455টি সাধারণ শয্যার মধ্যে ফাঁকা ছিল 2457টি। 384টি আইসিইউ শয্যার মধ্যে ফাঁকা ছিল 198টি। বৃহস্পতিবার পর্যন্ত এসব হাসপাতালে ফাঁকা সাধারণ শয্যার সংখ্যা 2208টি এবং আইসিইউ ফাঁকা 180টি। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোর জেলায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর হারের দিক থেকে 1/3 গ্রামাঞ্চলের মানুষ। এই অবস্থায় আতঙ্ক থাকলেও গ্রামের মানুষ স্বাস্থ্যবিধি নিয়ে এখনও অসচেতন। এতে ক্রমেই সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে গ্রামাঞ্চলে। দেখা যাচ্ছে উপসর্গ নিয়ে মারা যাচ্ছে বাড়িতেই। এজন্য জ্বর বা ঠান্ডা কাশি দেখা দিলেই হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। যশোর সদর উপজেলার রূপদিয়া গ্রামের অলোক দত্তের প্রায় 10 দিন আগে জ্বর আসে। এ অবস্থাতেই তিনি হাসপাতালে না যেয়ে অবাধে চলাফেরা করেন। এর এক পর্যায়ে শুরু হয় পেটে ব্যথা ও শ্বাসকষ্ট। এ অবস্থায় এসব উপসর্গ নিয়ে অল্প কয়েকদিনের মধ্যেই মারা যান অলোক। স্বজনরা বলছেন অসুস্থ হলেও তিনি চিকিৎসকের পরামর্শ নেন, করেননি করোনার নমুনা পরীক্ষা। আমার দাদার 5-7 দিন যাবত জ্বর আসছিল। আসার পরে আমরা গ্রাম্য ডাক্তার দেখাইছিলাম। দেখানোর পরে হঠাৎ তিনি শ্বাসকষ্ট জনিত রোগ হয়। আমরা হসপিটালে নেওয়ার আগেই সে মারা যায়। যশোর শার্শা উপজেলার সীমান্তবর্তী এলাকা বসতপুর ও আশেপাশে উদ্বেগজনকভাবে জ্বরে বাড়ছে মৃত্যু। অসচেতনতার কারণে গ্রামের মানুষের যেমন চিকিৎসকের পরামর্শ নিতে তেমনই চলছে অবাধে ঘোরাফেরা। এতে সংক্রমণ মহামারী আকারে ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। টেস্ট সেন্টারটা অনেক দূরে আমাদের গ্রাম ছাড়া, এবং ভয় তাদের ভিতরে একটা করোনার যে আতঙ্ক সেটা বিরাজ করছে। জ্বর এবং সর্দি কাশি মানুষের বিভিন্নতার চাপে এখন মানুষ যে আসলে এই জ্বর সর্দি কাশি নিয়ে যার যার বাড়িতে সে অবস্থান করতেছে, কোনো ডাক্তার দেখাচ্ছে না। করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের মধ্যে শহরের চেয়ে গ্রামাঞ্চলের রোগী বেশি। তাদের মধ্যে মৃত্যুহারও তুলনামূলক বেড়েছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিচ্ছেন চিকিৎসক। আমাদের এখানে যে রোগীগুলো ভর্তি হচ্ছে উপসর্গ নিয়ে, এর বেশিরভাগই কিন্তু আমাদের শহর এলাকা থেকে গ্রাম এলাকা থেকে এসে এখানে বেশি ভর্তি হচ্ছে এবং মৃত্যুর হার তাদের মধ্যে বেশি। যখনই তাদের যে কেউ দেখবে যে তাদের নিজেদের মধ্যে কোনো সিমটম আসছে বা উপসর্গ আসছে করোনা ধরনের, তখন তারা পার্শ্ববর্তী যে উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে গিয়ে চিকিৎসা গ্রহণ করবে। গত কয়েকদিনে জেলায় করোনায় আক্রান্ত ও মৃত্যুহার উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নওগাঁ সদর জেনারেল হাসপাতালে জনবল ও বুথ কম থাকায় ভোগান্তিতে পড়েছেন করোনা পরীক্ষা করাতে আসা লোকজন। দীর্ঘ সময় গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে নমুনা দিতে হচ্ছে তাদের। এতে সুস্থদেরও সংক্রমিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। নওগাঁ সদর জেনারেল হাসপাতালে প্রতিদিন শতাধিক মানুষের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। তবে হাসপাতালে একটি মাত্র বুথে রয়েছেন মাত্র একজন কর্মচারী।
এমনকি নির্দেশনার জন্য কেউ নেই। এতে নমুনার জন্য নিবন্ধন করতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেকের করোনা সংক্রমিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এখানে একটা মাইকের ব্যবস্থা করে দিতে পারতো, নাম ধরে ধরে ডাকতো, তাহলে ফাঁকা লোকজন ফাঁকা হয়ে থাকলে তো এই রকম আর হতো না। রোগী বাইরে থেকে আসছে, করোনা কে কোথায় ঘেসে ঘেসে আছে, এখানে করোনা ছড়াচ্ছে, সবাই তো রোগী হয়ে এখানে আসছে। কোনো সিস্টেম নাই এখানে কোনো লাইন দূরত্ব মেনটেন নাই। একজন মানুষ কাজ করতেছে, ওইখানে একজন মানুষ শুধুমাত্র। দ্রুত জনবল ও বুথের সংখ্যা বাড়িয়ে দুর্ভোগ নিরসনের কথা জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা। অনেক দিন থেকে নিয়োগ না হওয়ার কারণে প্রত্যেকটি হাসপাতালেই, সরকারি হাসপাতালে জনবলের একটা সংকট আছে, যে কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তো আমরা চেষ্টা করছি অন্য জায়গা থেকে কিছু জনবল এখানে এনে প্রোভাইড করে, বা আমরা এমনও করছি যে কোনো বেসরকারি লোকজনদেরকেও যদি সরকারি অনুমতি নিয়ে কিছু কাজে আমরা যদি সকলের সাহায্য সহযোগিতা নিয়ে কিছু করা যায়। নওগাঁয় 25 জুন পর্যন্ত করোনায় মারা গেছেন 72 জন, আক্রান্ত হয়েছেন 4082 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতির কারণে কোরবানির পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা। ঈদ এগিয়ে এলেও হবিগঞ্জ ও চুয়াডাঙ্গায় এখনও সেভাবে দেখা মিলছে না ব্যাপারীদের। ঝুঁকি এড়াতে অনলাইনে পশু বিক্রির পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কোরবানির ঈদকে টার্গেট করে বছর জুড়ে পশু লালন পালন করেছেন হবিগঞ্জের খামারিরা। তবে তাদের দুশ্চিন্তা এখন করোনা পরিস্থিতি নিয়ে। কিভাবে পশু বিক্রি করবেন, বিক্রি করলেও উপযুক্ত দাম পাওয়া যাবে কিনা তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে অনেকের মধ্যে। ঈদের আর 1 মাসও বাকি নেই, কিন্তু এখনো পশু বিক্রি সেভাবে গতি পায়নি। করোনা পরিস্থিতির কারণে ব্যাপারীদের দেখা পাওয়াও এখন কঠিন। কিছু খামারি অনলাইনে গরু বিক্রির ব্যবস্থা করলেও সবার পক্ষে তা সম্ভব হচ্ছে না। আমরা গরু উমরা তাজা করছি, এখন বাজারে তুললে বিক্রয় করতে পারমু কিনা আমরা চিন্তায় আছি। আমরা মালিকে ফালছে আশা ভরসা করিয়া, এখন এইভাবে যদি আমরা করোনা হলে তো এইভাবে বাজার নিয়ে যেতে পারি না, তো আমরা মালিকে লাভবান হতে পারবেন না। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, হাটের পাশাপাশি অনলাইনে গরু বেচা কেনার জন্য প্রতিটি উপজেলা প্রাণী সম্পদ অফিসের মাধ্যমে অনলাইন সাইট খোলা হয়েছে। প্রত্যেক উপজেলায় অনলাইন কেনা বেচার জন্য একটা করে পেজ খোলা হয়েছে, সেটাকেও আমরা প্রচার প্রচারণা অব্যাহত রেখেছি ক্রয় বিক্রয়ের জন্য। একই সংখ্যা ভর করেছে চুয়াডাঙ্গার খামারিদের মধ্যেও। খাদ্যর দাম সহ অন্যান্য খরচ বৃদ্ধির পরও যারা ঝুঁকি নিয়ে পশুপালন করেছেন এখন দুশ্চিন্তায় তারা। তবে খামারিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। আমরা কৃষকদের খামার ভিজিট করে তাদের উঠান বৈঠকের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি যাতে এইগুলি ক্ষতিকর কোনো কেমিক্যাল ব্যবহার না করে। তারা আশা করছে যদি ইন্ডিয়া থেকে গরু আমাদের দেশে চোরাই পথে না আসে তাহলে তারা একটা ভালো দাম পাবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেব অনুযায়ী কোরবানির ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গায় এবার 1,12,000 পশু পালন করেছেন খামারিরা। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার 2 সিটি কর্পোরেশনের গাড়ির তেল চুরির মহোৎসব চলছে। গাড়ি চালকদের সঙ্গে পরিবহন কর্মকর্তাদের যোগসাজশে ভাগাভাগি হয় চুরির অর্থ। চালকরা নির্ধারিত বরাদ্দের চেয়ে কম তেল নিয়ে বাকিটা পাম্পে বিক্রি করে দেয়। এতে 2 সিটির বছরে ক্ষতি 20 কোটি টাকারও বেশি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন 2 মেয়র। তেল নেয়ার পর পাম্পের কাউন্টারে বিল পরিশোধ করতে হয়, কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চালকদের ক্ষেত্রে নিয়মটা যেন উল্টো। তেল নেয়ার পর পৌর ফিলিং স্টেশনের কাউন্টার থেকে টাকা নিচ্ছেন চালকদের প্রায় সবাই। নিয়ম অনুযায়ী সিটি কর্পোরেশনের স্লিপে নির্ধারিত পরিমাণ তেল নেবেন চালকরা, পরে বিল পরিশোধ করবে কর্পোরেশন। কিন্তু অনুসন্ধানে দেখা যায় বর্জ্য কিংবা কর্মকর্তাদের গাড়ির চালকরা নির্ধারিত বরাদ্দের চেয়ে কম তেল নিয়ে বাকিটার মূল্য নিয়ে নিচ্ছেন পাম্প থেকে। চালকদের দাবি, পাম্পের কাউন্টার থেকে টাকা ধার নিয়েছেন। কাউন্টার ম্যানেজারের সহজ স্বীকারোক্তি, কোনো টাকা দেয়া হয়নি। এটা আমাদের গাড়ি কাজ করাবো, চাকাটা কাজ করাবো, ঠিক আছে, গাড়ির কাজ করাবো, আগের টাকা নিচ্ছি। গাড়ির কাজ করাবেন পাম্প থেকে টাকা নেবেন? হ্যাঁ, আমাদের ড্রাইভার দিয়ে গেছে পাম্পে। আমরা তো তেল দিই, আমরা তো টাকা দেই না। তেল নিচ্ছে ওরা তেল টোকেন দিচ্ছে না, কাঁচা করে সব কাঁচা করে তেল নিচ্ছে, এগুলো কাঁচা কেটে যায়। ঢাকা উত্তর সিটির নির্ধারিত পাম্প মোহনা। বর্জ্যবাহী গাড়ির চালক তেল নিয়েছেন 39 লিটার, তবে স্লিপ নিয়েছেন 50 লিটারের।
আরেকটি গাড়ি তেল নিয়েছে 38 লিটার, বিল করেছে 54 লিটারের। 40 লিটার। এখানে তো 50 লিটারের স্লিপ করা। 10টা কি করছে আমি কইতে পারবো না। তার মধ্যে একসাথে ভয় করছে, ভয় হলো টাকা দিয়ে চলে গেছে। না আমরা কোনো টাকা দিই না, আমরা স্লিপ পাই তেল দিই। চুরি করা তেল 53 টাকা লিটার দরে পাম্পে বিক্রি করছেন চালকরা। আমাদের যদি 50 লিটার তেল হয় আমরা 30 লিটার নিয়ে 20 লিটারের টাকা আমরা নিয়ে নিয়ে পাম্পের থেকে। পাম্প জড়িত এবং আমাদের সিটি কর্পোরেশনের উচ্চতর অফিসাররা জড়িত আছে এর সাথে, যেমন ড্রাইভাররা জড়িত, পরিবহন সেক্টরের সকলে জড়িত আছে, বাসে সবসময় ওনারা জড়িত। 2 সিটির মেয়র বলছেন তেল চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটি যদি প্রমাণ যদি হয় অবশ্যই সে কিন্তু সার্ভিসে থাকতে পারবে না, অ্যাটলিস্ট আমাদের সিটি কর্পোরেশন থাকতে পারবে না। তার বিরুদ্ধে অবশ্যই তদন্তপূর্বক সব ধরনের ব্যবস্থা করব আমরা। 2.5 কোটি টাকার মধ্যে চলে এসেছে। আরও কিছু সংস্কারের কাজ চলছে, হয়তোবা আরও কিছু কমবে, সাশ্রয় হবে। আমরা সর্বক্ষেত্রেই কিন্তু যত বেশি অপচয় কমানো যায় সেই বিষয়টা খুব নজর দিচ্ছি। যদি আমরা কোনো নতুন তথ্য পাই আমরা অবশ্যই সেটার ব্যবস্থা নিব। দক্ষিণ সিটির গাড়ির সংখ্যা 550 আর উত্তরে 250-র বেশি। প্রতিদিন 5 থেকে 20 লিটার পর্যন্ত তেল চুরি হয় এক একটি গাড়িতে। এই হিসেবে মাসে 2 সিটিতে চুরি প্রায় 2 কোটি টাকা, বছরে যা 20 কোটি টাকার বেশি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় গণপরিবহন বন্ধ থাকলেও চলছে মাদকের চোরাচালান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে 2020 সালে শুধু ইয়াবাই জব্দ হয়েছে 3,69,00,000 পিস। এছাড়া খোঁজ মিলেছে এলএসডি ও আইসের। আইনশৃঙ্খলা বাহিনী বলছে মাদক সরবরাহে নেওয়া হচ্ছে নতুন নতুন কৌশল, ব্যবহার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। মে 2018 দেশকে মাদকমুক্ত করতে সাঁড়াশি অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। ওই বছর কেবল ইয়াবাই উদ্ধার করা হয় 5 কোটির ওপরে, আর বন্দুকযুদ্ধে মারা যায় 300-র বেশি মাদক ব্যবসায়ী। পরের বছর পরিস্থিতি কিছুটা উন্নতি হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2019 সালে ইয়াবা উদ্ধার হয় প্রায় 3,05,00,000 পিস। পরের বছর থেকে আবারও বাড়তে থাকে মাদক চোরাচালান। করোনায় যান চলাচল সীমিত থাকলেও বিপুল পরিমাণে জব্দ হয় মাদক। গত বছর, আগের বছর 17,300 মামলা হয়েছিল, 305টি। এই বছর কোভিডের সময়, যেটা গত বছর গেল, সেটা কোভিডের সময় আমরা একটা মাত্র মামলা কম করেছি। তার মানে আমরা কিন্তু বসে নেই। নতুন নতুন মাদকের সন্ধানও মিলছে। গত 15ই মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুলের আত্মহত্যায় নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। একের পর এক অভিযানে খোঁজ মেলে এলএসডি ও আইসের। এই ধরনের একটা ড্রাগ হাফিজ নিত। প্রথমে তাদের মুখে আমরা এই বাংলাদেশে এলএসডির অস্তিত্বের শব্দটা তাদের কাছ থেকে আমরা শুনি। পরবর্তীতে আমি মনে করি বাংলাদেশের যারা এই মাদকটা প্রথম এনেছে যারা, এবং প্রথম যারা ব্যবসা করে, তাদেরকে আমরা ধরতে সক্ষম হই। মাদক সরবরাহ ও বিক্রিতে নতুন নতুন কৌশল নিচ্ছে মাদক কারবারিরা। বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছে তারা। করোনাকালীন সময় আমরা যে মাদক উদ্ধার করছি সেটাও সমসাময়িক সময়ের তুলনায় কোনো অংশেই কম নয়। তরুণ সমাজে যারা মাদকাসক্ত, যারা মাদকের দিকে ঝুঁকে পড়ছে, তারা কোনো না কোনোভাবেই মাদক সংগ্রহ করার চেষ্টা করছে। সংশ্লিষ্টরা বলছেন মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি প্রয়োজন সচেতনতা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পথশিশুদের মাদকাসক্তি একেবারেই কমেনি। সুনির্দিষ্ট পরিসংখ্যান দিতে না পারলেও ইউনিসেফের পর্যবেক্ষণ বলছে প্রতি 33 জনে 20 জনের বেশি মাদকাসক্ত। বিশ্লেষকেরা বলছেন মাদক ব্যবসায়ীদের বাহকের কাজ করতে গিয়েই বেশিরভাগ পথশিশু মাদকাসক্ত হচ্ছে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতিকে দায়ী করছে বিশেষজ্ঞরা। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরের ফুটপাতে বসা এই পথশিশুটির হাতে দেখা গেল হলুদ রঙের তরল ভর্তি একটি পলিথিন। প্রতিদিন এই পথের যাত্রীদের পরিচিত দৃশ্য এটি। পলিথিনে সলিউশন আঠা ড্যান্ডি। এর গন্ধ শুকলে ক্ষুধা লাগে না, কমে যায় ব্যথার অনুভূতি। রাজধানীর স্টেডিয়াম মার্কেট সংলগ্ন এলাকা আর গুলিস্তানেও দেখা গেল এই দৃশ্য। শুধু ড্যান্ডি নয়, গাঁজা, পলিথিনের মধ্যে গাম বিল্ডিং দিয়ে ও পেট্রোল শুকে নেশা করে পথশিশুরা। বিআইডিএস এর তথ্য অনুযায়ী দেশে পথশিশু অন্তত 15 লাখ। আর বাংলাদেশ শিশু অধিকার ফোরাম বলছে পথশিশুদের 85% মাদকাসক্ত। বাংলাদেশ প্রিভেনশন ফর ড্রাগস অ্যাবিউজের তথ্য মতে দেশে প্রায় 25 লাখ পথশিশু মাদকাসক্ত। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে ইউনিসেফও একই চিত্র দেখছে। সংস্থাটি বলছে মাদক ব্যবসায়ীদের বড় টার্গেট শিশুরা।
কেননা আইনে শিশুকে বড় সাজা দেওয়ার উপায় নেই। এদের কারণেই শিশুরা মাদকাসক্ত হচ্ছে। আমাদের যে প্রোগ্রামগুলো আছে সমাজসেবার সাথে, সেখানে যে শিশুরা আছে সেখান থেকে পর্যবেক্ষণের আলোকে বলতে পারি এটা খুব একটা পরিবর্তন হয়নি, একই রকম আছে। ড্রাগস প্রিভেনশনের ক্ষেত্রে যে সকল উদ্যোগগুলো আছে সরকারি বা বেসরকারি, সেগুলো কিন্তু সরাসরি যারা এডিক্টেড এবং তাদের কোনো না কোনো পর্যায়ে পরিবারের সাথে সম্পৃক্ত তারাই কিন্তু নিয়ে যাচ্ছে। পথ শিশুদের জন্য কিন্তু সেরকম কোনো রিহ্যাবিলিটেশন সেন্টার নাই। বিশ্লেষকদের মতে দেশে মাদকের সহজলভ্যতায় পথ শিশুদের বিপথে নিয়ে যাচ্ছে। এর পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর দায় রয়েছে। যারা খেতে পায় না তারা মাদক কোত্থেকে পায়, এই পয়সা কোত্থেকে আসে, কে দেয়, কিভাবে তারা জোগাড় করে, সেটা একটা গবেষণার বিষয়। মাদকদ্রব্য যা সহজলভ্য বলেই যত্র পাওয়া যাচ্ছে, তো এটাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সদস্যরা জানে না? অবশ্যই জানে। দেশে আইন বা পরিকল্পনার অভাব নেই। সরকারের সদিচ্ছা থাকলেই শিশুদের মাদকের পথ থেকে ফিরিয়ে আনা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিবিয়া থেকে অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় 264 জন বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিসিয়া কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোরে মিশরের 3 নাগরিক সহ তাদেরকে উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। বৃহস্পতিবার ভূমধ্যসাগরে 264 বাংলাদেশি ও 3 মিশরীয় নাগরিককে ভাসমান অবস্থায় উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড। লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইটালিতে ঢোকার চেষ্টা করছিলেন তারা, তবে দেখা দেয় নৌযানে ত্রুটি। পরে সাগরে ভাসতে থাকা দলটিকে উদ্ধার করে নেওয়া হয় দক্ষিণ তিউনিসিয়ার একটি বন্দরে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বাংলাদেশিদের ইউরোপে যাত্রার খবর পাওয়া যাচ্ছে মাঝে মধ্যেই। এর আগে 11 জুন ভূমধ্যসাগর থেকে উদ্ধার 439 জন অভিবাসী প্রত্যাশীর মধ্যে ছিল 164 জন বাংলাদেশি। ঝুঁকিপূর্ণ উপায়ে সাগর পাড়ি দিতে গিয়ে প্রাণও হারাচ্ছে অনেকে, তবে এরপরও বন্ধ হচ্ছে না এই প্রবণতা। বাংলাদেশের দিক থেকে যেটুকু নেওয়ার সেটা যথেষ্ট নয়। আমাদের মানব পাচার বিরোধী যে আইনটা রয়েছে 2012 সালের আইন, সেই অনুযায়ী খুব বেশি আইনি প্রক্রিয়া হয় না বা মামলা করা কঠিনও হয়। দেখা যায় যে আসল লোককে ধরা যাচ্ছে না। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী এবছর 21 জুন পর্যন্ত বিভিন্ন দেশের 19,000-এর বেশি নাগরিক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালিতে পাড়ি জমিয়েছেন, যার মধ্যে সবচেয়ে বেশি গেছেন বাংলাদেশিরা। এই সংখ্যা 2,608 জন। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফর্ম পূরণের তারিখ ঘোষণা করা হয়েছে। এবার হচ্ছে না টেস্ট পরীক্ষা। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফর্ম পূরণে বোর্ডের নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দাবি করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে শিক্ষা বোর্ড। করোনার কারণে গেল বছর হয়নি এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছরও হবে কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে শিক্ষামন্ত্রী বলেছেন পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে সরকার, তাই আগেই দেয়া হয় সংক্ষিপ্ত সিলেবাস। তারই ধারাবাহিকতায় এবার পরীক্ষার ফর্ম পূরণের তারিখ ঘোষণা করল ঢাকা শিক্ষা বোর্ড। অনলাইনে 29 জুন থেকে 11 জুলাই পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আমাদের এইচএসসি পরীক্ষা 2021-এর ফর্ম পূরণের বিজ্ঞপ্তি ঢাকা শিক্ষা বোর্ড থেকে আগামী 29শে জুন থেকে 11 জুলাই অবধি চলবে। এই ফর্ম পূরণ সম্পূর্ণরূপে অনলাইন ভিত্তিক। বোর্ড ও কেন্দ্র ফি সহ বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফর্ম পূরণে দিতে হবে 2,500 টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য এই ফি 1,940 টাকা। বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য বোর্ড এবং কেন্দ্র ফি সহ 2,500 টাকা এবং ব্যবসা ও মানবিক শিক্ষার্থীদের জন্য 1,940 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত ফি এর অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফর্ম পূরণ প্যানেল বন্ধ করা সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। গেল বছর করোনার কারণে পরীক্ষা না হওয়ায় জিএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে দেয়া হয় এইচএসসির ফল। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 25 বছরে নদী ভাঙনে কমে যাওয়া জমির পরিমাণ প্রায় 15,000 একর। পদ্মা, যমুনা, গঙ্গা অববাহিকায় ভাঙনে কবলিত পয়েন্ট 50 থেকে কমে এখন 30টি। তবে ঝুঁকি বেড়েছে তিস্তার মতো মাঝারি নদীতে। এসব তথ্য মিলেছে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের গবেষণা থেকে।
বর্ষার আগে ও পরে নদী ভাঙন নিয়মিত ঘটনা। এ সময় ভয়ানক হয়ে ওঠে খরস্রোতা যমুনা। ভাঙন নিয়ে কাজ করা সংস্থা সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস গবেষণা বলছে ২০০৪ সালে যমুনা পাড়ে ভাঙন প্রবণ ছিল ৩৩ পয়েন্ট। ১৬ বছরে তা কমে দাঁড়িয়েছে ১৪টিতে। একইভাবে পদ্মা, যমুনা, গঙ্গা অববাহিকায় আড়াই দশকে ২২,০০০ একর থেকে কমে ভাঙনের ঝুঁকিতে থাকা জমির পরিমাণ হয়েছে ৭,০০০ একর। পূর্বাভাস নিয়ে যদি একটি সামগ্রিকভাবে একটি পরিকল্পনা এবং ডিজাইন করা হয়, আমার দৃঢ় বিশ্বাস এই ভাঙনের পরিমাণ ৩,০০০ হেক্টরকে অনেকখানি কমিয়ে আনতে পারবে এবং এটাকে ১,০০০ হেক্টরের নিচে নেমে আসতে পারবে। সম্ভাব্য ৫০টি স্থানকে আমরা নির্বাচিত করেছিলাম এই ভাঙনের পূর্বাভাস দেওয়ার জন্য, যেটা কমে আপনারা দেখেছেন ২০২১-এ ২০টিতে নেমে এসেছে। এছাড়াও এ তিন নদীর বাইরে তিস্তার মতো নদীগুলোতে ভাঙন বাড়ছে, আর তিস্তায় ভাঙনের পূর্বাভাস দেয়া হবে ২০২২ সাল থেকে। ভাঙনের পূর্বাভাসটা শুধু সাধারণত আমরা ৩টি বড় বড় নদীতেই আমরা দিয়ে থাকি। তিস্তা বা অন্যান্য যে মাঝারি নদী যেগুলো আছে, সেই মাঝারি নদীগুলোতে আমরা কোনো পূর্বাভাস আমরা দিয়ে থাকি না। তিস্তা নদীর আলাদাভাবে আমরা কোনো ভাঙনের পূর্বাভাস এবার তৈরি করিনি, তবে আমরা আগামী বছর থেকে হয়তো এটার ভাঙনের পূর্বাভাস দেওয়ার আমরা চেষ্টা করব। তাদের পূর্বাভাস অনুযায়ী সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর ও রাজবাড়ীতে এবার ভাঙন তীব্র হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা ১৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। ৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় ঢাকা ১৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আগা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন। গত বুধবার শেষ দিনে ৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। মোট ৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছিল, এর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। গেল ৪ এপ্রিল সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে শূন্য হয় ঢাকা ১৪ আসন। সিলেট ৩ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার সকালে নির্বাচন কমিশন সিলেটের আঞ্চলিক কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, লাঙল পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। এছাড়া বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শফি আহমেদ চৌধুরী পেয়েছেন মোটর গাড়ির প্রতীক এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া লড়বেন ডাব প্রতীক নিয়ে। এর আগে গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে সিলেট ৩ আসনের আওয়ামী লীগের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। আগামী ২৮ জুলাই এই আসনে ভোট গ্রহণ হবে। করোনায় গত ১.৫ বছরে পর্যটন শিল্পের লোকসান প্রায় ২০,০০০ কোটি টাকা। দীর্ঘদিন ব্যবসা বন্ধ থাকায় কাজ হারিয়ে বিকল্প পেশায় চলে যাচ্ছেন অনেক কর্মী। এই অবস্থায় পুনরায় পর্যটন খাত সচল হলে দক্ষ কর্মীর সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছে ট্যুরিজম বোর্ড। বিশ্লেষকরাও বলছেন, দক্ষ কর্মী ধরে রাখতে না পারলে সংকটে পড়বে পর্যটন খাত। ১.৫ বছর ব্যবসা না থাকায় শূন্যের কোঠায় নেমে এসেছে পর্যটন ব্যবসা। ফলে এ খাতের লোকসান দাঁড়িয়েছে প্রায় ২০,০০০ কোটি টাকা। মানবেতর জীবনযাপন করছেন এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৪০ লাখ মানুষ। এ অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখতে অর্ধেকের বেশি কর্মী ছাঁটাই করেছেন কেউ কেউ, আবার যারা কাজ করছেন তাদেরকেও দেয়া হচ্ছে অর্ধেক বেতন। এমন পরিস্থিতিতে বিকল্প পেশা বেছে নিচ্ছেন পর্যটন কর্মীরা। ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন ব্যবসা বন্ধ থাকায় দক্ষ কর্মীদের ধরে রাখা সম্ভব হচ্ছে না। আমরা ছাড়তে পারছি না, জাহাজগুলো নদীতে থাকে, প্রতিদিন এটা মেনটেন করতে হয়, জোয়ার ভাটার ব্যাপার থাকে, বসে আছে ১.৫ বছর ধরে এই জাহাজগুলো। তাহলে আমার যদি ইনকাম জেনারেট না হয়, এই স্টাফগুলোকে কিভাবে মেনটেন করব? যা সবচেয়ে বড় জিনিস হলো এই সেক্টরটা আস্তে আস্তে যারা কাজ করে নতুন নতুন এবং যারা ইয়াং ছিল এরা কিন্তু অন্য পেশা চলে যাওয়াতে আমরা কিন্তু এখানে ভবিষ্যতে কিন্তু এই ধরনের কর্মী আমরা কিন্তু পাবো না। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ পর্যটন কর্মী বিকল্প পেশায় চলে গেলে তাদেরকে ফিরিয়ে আনা কঠিন হবে। সেই সঙ্গে চ্যালেঞ্জের মুখে পড়বে পর্যটন খাত। নতুন করে জীবিকার একটি উৎস খুঁজে নিয়েছে
তাদের মধ্যে একটা সংখ্যা কাজ করবে, পরবর্তী দিনে পর্যটন শিল্প কত দূর এগিয়ে যেতে পারে, সেখান থেকে ইনকাম কত হতে পারে, সেই সংখ্যার দিক থেকে বাকি 50% হয়তো এখন যে জায়গাটিতে কনসেন্ট্রেট করছে সেখানেই তারা থেকে যাবে। দক্ষ কর্মীর একটা সংকট তৈরি হয়ে যাওয়ার আমরা আশঙ্কা করছি। আমি বেঁচে থাকার জন্য আমাদের যে সাপোর্টটুকু দরকার, সরকারি যে সাপোর্টটা কিংবা ব্যাংক লোন কিংবা প্রণোদনা যাহাই বলেন না কি জন্য, এটার মাধ্যমে আসলে এদেরকে টিকিয়ে রাখাটা আমাদের এখন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে। এ অবস্থায় দায়িত্বশীল পর্যটন চালুর মাধ্যমে দক্ষ পর্যটন কর্মীর কর্মসংস্থান টিকিয়ে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে প্রবেশের আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে ডিআইইউতে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন। আমরা শুধু তাই নয়, আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ যে আইনটি, সেটা আমরা আবার ঢেলে সাজিয়েছি। ডিমান্ড হ্রাসের জন্য আমরা সবসময় সমাজকে এগিয়ে আসতে বলি, রাজনৈতিক নেতাদের এগিয়ে আসতে বলি। বরগুনার আলোচিত রিফাত হত্যার 2 বছর আজ। 2019 সালের 26শে জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করে নন-বন্ড বাহিনী। এরপর বিকেলেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রিফাত। এই নির্মম হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় সারা দেশে। এই হত্যাকাণ্ডের 2 বছর পেরিয়ে গেলেও এখনও কার্যকর হয়নি রায়। মামলার সাক্ষী প্রমাণ শেষে গত বছরের 30শে সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ আদালতে প্রাপ্তবয়স্ক 10 আসামির মধ্যে স্ত্রী মিন্নি সহ 6 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। ওই বছরের 27শে অক্টোবর অপ্রাপ্তবয়স্ক 11 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় শীর্ষ আদালত। সব আসামিরাই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন। তবে করোনার কারণে আদালত বন্ধ থাকায় থমকে আছে আদালতের কার্যক্রম। পরিবারের সবাই আশা করেছিলাম যে রায় অতি দ্রুত কার্যকর হবে, কিন্তু বিশ্বব্যাপী করোনার কারণে রায় একটু ধীরগতিতে হইতেছে। কিন্তু আমি সরকারের কাছে আমার আকুল আবেদন যাতে অতি দ্রুত এই রায় কার্যকর হয়, তাহলে আমার অন্তত আমার পরিবার একটু শান্তি পাবে। রিফাত হত্যার যে রায়টি হয়েছে, রায়টি যদি কার্যকর হতো তাহলে এই কিশোর গ্যাংদের দৌরত্ব কমে যেত। এখনো কিন্তু বরগুনায় কিশোর গ্যাং রয়েছে এবং তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং বিশেষ করে লোকসানের মুখে বন্ধের 19 বছর পর আবারও চালু হচ্ছে ঠাকুরগাঁও রেশম কারখানা। সম্প্রতি জেলা প্রশাসন, রেশম বোর্ড ও স্থানীয় ব্যবসায়ীদের সভায় বেসরকারিভাবে চালুর সিদ্ধান্ত হয়েছে। এতে রেশম চাষিদের সুদিন ফেরার পাশাপাশি কর্মসংস্থান হবে অনেকের। ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর এলাকায় 3.34 একর জমির ওপর 1975-76 সালে স্থাপন করা হয় রেশম কারখানা। 1,79 লাখ টাকা ব্যয়ে 1995 সালে এর আধুনিকায়ন করা হয়, কিন্তু লোকসানের মুখে 2002 সালে বন্ধ হয়ে যায় কারখানাটি। অযত্নে অবহেলায় যখন 50 কোটি টাকার যন্ত্রপাতি নষ্টের পথে, তখন 19 বছর পর আবারও কারখানাটি চালুর উদ্যোগ নিয়েছে রেশম বোর্ড। তবে বোর্ডে জনবল সংকট থাকায় বেসরকারি খাতে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এই যে রেশম কারখানা, ঠাকুরগাঁও রেশম কারখানা, তার 20টি লোম আমরা সংস্কার করতে সক্ষম হয়েছি এবং অনতিবিলম্বে আমাদের এটা উদ্বোধন করা হবে। এর মাধ্যমে ঠাকুরগাঁওবাসীর বহুদিনের একটি আশা এটা পূরণ যেমন হবে, একই সঙ্গে কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং দারিদ্রতা নিরসন হবে। জেলায় এখনও রেশম চাষ করছেন 2000 চাষি। কারখানাটি চালু হলে কাঁচামালের সংকট হবে না বলছেন তারা, পাশাপাশি তৈরি হবে নতুন কর্মসংস্থান। যদি আমাদের ঠাকুরগাঁও রেশম চালু করা হয় তাহলে অনেক চাষি কর্ম করে খেতে পারবে এবং অনেক কর্মজীবী এখানে সংস্থা হবে। 10 জন করে খাইতে পারবে, 10টা পরিবার বাঁচবে। আমরা গুটি চাষ করি, গুটি চাষ করে গুটি দিব কোথায়? কারখানায় তো বন্ধ। চাই যে কারখানা খুলুক, আমাদের জন্য ভালো হবে, আমাদের পরিবার বাঁচবে, আমরা বাঁচতে পারবো। রেশম কারখানা চালুর মধ্যে দিয়ে রেশমের হারানো ঐতিহ্য ফিরে আসবে, প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
যুক্তরাষ্ট্রের সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শভেনকে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের দায়ে 22 বছরের জেল দিয়েছে দেশটির আদালত। কোনো কৃষ্ণাঙ্গ হত্যা মামলায় কোনো শ্বেতাঙ্গের বিরুদ্ধে এই রায় দিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। রায়ের সময় বিচারক বলেন, ডেরেক শভেন তার ক্ষমতার চরম অপব্যবহার করেছেন। তার এই আচরণের মাসুল জর্জ ফ্লয়েডের জীবন দিয়ে দিতে হয়েছে। 45 বছর বয়সী শভেনকে সেকেন্ড ডিগ্রি মার্ডার এবং অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আদালত। ফ্লয়েডের পরিবার এই রায়ে স্বস্তি প্রকাশ করেছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রায় যথাযথ হয়েছে। ভারতের 11টি রাজ্যে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের 48 জন রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার দেশটির সরকার জানিয়েছে সবচেয়ে বেশি ডেল্টা প্লাস শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে 20 জনের। মহারাষ্ট্রের সরকার লকডাউন শিথিল করার আগে জেলা কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এছাড়া তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কেরালা, পাঞ্জাব, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, রাজস্থান, কর্ণাটক এবং জম্মু কাশ্মীরে শনাক্ত হয়েছে ডেল্টা প্লাসে আক্রান্ত রোগী। বুধবার সরকার ডেল্টা প্লাস সংক্রমণ রোধের জন্য রাজ্য সরকারগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। আরও জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পর্তুগাল, চীন, জাপান, রাশিয়া এবং সুইজারল্যান্ড সহ আরও 12টি দেশে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। আবাহনের টানা 2 নাকি শিরোপা খরা কাটাবে প্রাইম ব্যাংক। প্রিমিয়ার লিগ ক্রিকেটে আজ শিরোপা নিষ্পত্তির লড়াই। শক্তিশালী বোলিং অ্যাটাকে ব্যবধান গড়তে চান প্রাইম ব্যাংক। অন্যদিকে মুশফিকের অনুপস্থিতিতে তারুণ্যে আস্থা আবাহনী ম্যানেজমেন্টের। মিরপুরে ম্যাচ শুরু দুপুর 2টায়। ঢাকা প্রিমিয়ার লিগের সব উত্তেজনা রোমাঞ্চ টিকে রয়েছে শেষ ম্যাচে। টি-20 ফরম্যাটের এবারের লিগে প্রতি ম্যাচ ডেতে দেখা গেছে উত্থান পতন। আবাহনী নাকি প্রাইম ব্যাংক, কার হাতে উঠবে শিরোপা? উত্তেজনার পারদ বেড়ে যাচ্ছে শেষ ম্যাচে 2 টপার আবাহনী ও প্রাইম ব্যাংকের লড়াই বলে। যে জিতবে শিরোপা উঠবে তার হাতে। বৃষ্টিতে খেলা না হলে রিজার্ভ ডেতে চলে যাবে ম্যাচ। তারপরেও খেলা শেষ করা সম্ভব না হলে 2 দলের জয়ের সংখ্যা দেখা হবে। সমাধান না আসলে রান রেটে ঠিক করা হবে চ্যাম্পিয়ন। তবে আবহাওয়ার পূর্বাভাসে স্বস্তি আছে। জমজমাট মাঠের লড়াইয়ে শিরোপা নির্ধারণ হওয়ার সম্ভাবনা বেশি। সেই লড়াইয়ে শিরোপা ধরে রাখতে আশাবাদী আবাহনী। খুবই ইম্পর্টেন্ট ম্যাচ আমাদের জন্য। অবশ্যই প্রাইম ব্যাংক খুবই শক্তিশালী একটি দল। আমরাও মাশাআল্লাহ শক্তির দিক থেকে পিছিয়ে নেই। যেই দল ভালো খেলবে সেই দল জিতবে এবং চ্যাম্পিয়ন হবে লিগ শিরোপা। আশা করি আবাহনী আমরা প্রস্তুত প্রাইম ব্যাংকের সাথে মোকাবেলা করতে। এর আগের লিগের ফরম্যাটে যখন আমরা প্রথম খেললাম ওদের সাথে, আমরা সেই ম্যাচটা জয়েছিলাম। আশা করি যে এই ম্যাচটা আমরা ভালো করব। লিস্ট এর মর্যাদা পাওয়ার পর 6 আসরে সর্বোচ্চ 3বার চ্যাম্পিয়ন আবাহনী। প্রাইম ব্যাংক জিতেছে একবার, সেটা 2014-15 মৌসুমে। এবার তেমনই বিজয় উল্লাসের আশা দলটির। লিগ পর্বে অবশ্য আবাহনীর কাছে 30 রানে হেরেছে বিজয়ের দল। আবাহনী অনেক শক্তি প্রতিপক্ষ। আশা করি আমাদের ম্যাচটা খুব জমকালো হবে এবং আকর্ষণীয় হবে। আমাদের টিমের সবাই খুবই প্রস্তুত ভালো রেজাল্ট আনার জন্য এবং কালকের ম্যাচটা আশা করি আমাদের টিমের যারা আছে শতভাগ দিবে, দিয়ে চ্যাম্পিয়নশিপ। রানার্স আপ হওয়ার সুযোগ আছে প্রাইম দোলেশ্বরের। আবাহনী অথবা প্রাইম ব্যাংকের হার আর মোহামেডানকে হারানো মানেই 2 থেকে লিগ শেষ করার সুযোগ দোলেশ্বরের। দিনের আরেক ম্যাচে লড়বে শেখ জামাল ও গাজী গ্রুপ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরব আমিরাতে আইপিএল শেষ হবার একদিন পর 17 অক্টোবর শুরু হবে টি-20 বিশ্বকাপ। টুর্নামেন্টের ফাইনাল হবে 14 নভেম্বর, জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। 17 অক্টোবর থেকে শুরু রাউন্ড 1-এর খেলা, যেখানে কোয়ালিফায়ারে খেলবে 8 দল। বাংলাদেশ ছাড়াও আছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। প্রথম রাউন্ডের 12টি ম্যাচ হবে আরব আমিরাত এবং ওমানে। সেখানে কোয়ালিফাই করা 4 দল যোগ দেবে সেরা 8 দলের সঙ্গে। বিশ্বকাপের সুপার 12 শুরু হবে 24 অক্টোবর। সেখানে মোট 30টি ম্যাচ থাকবে। আরব আমিরাতের 3 ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক বিরতির পর আজ আবার শুরু হচ্ছে পেশাদার ফুটবল। বিপিএল এর 17তম রাউন্ডে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে জায়ান্ট কিলার রহমতগঞ্জ। ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য বসুন্ধরার, অন্যদিকে সামর্থ্যে পিছিয়ে থাকলেও জয়ের লক্ষ্যেই খেলবে রহমতগঞ্জ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 5টায়। আন্তর্জাতিক বিরতি শেষে আবার ব্যস্ততা ফুটবল পাড়ায়। প্রথম দিনে মাঠে নামছে শীর্ষে থাকা বসুন্ধরা কিংস। 15 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে এরই মধ্যে নিজেদের নিয়ে গেছে ধরাছোঁয়ার বাহিরে। প্রতিপক্ষ রহমতগঞ্জ 3 জয় 5 ড্রয়ে 14 পয়েন্ট নিয়ে টেবিলে 9 আছে তারা। লড়াইটা যেন একের সাথে 9-এর। দুই ব্রাজিলিয়ান ফার্নান্দেজ ও রবসনের সাথে এলিটা কিংসদের অন্তর্ভুক্তি বসুন্ধরার আক্রমণের শক্তি বাড়িয়েছে। তারপরও জায়ান্ট কিলার রহমতগঞ্জ নিয়ে সতর্কতা বসুন্ধরা কোচের। বর্ষার মৌসুম, বিষয়টি মাথায় রাখতে হবে। বৃষ্টিতে খেলা কঠিন। ফিজিক্যালি যারা ভালো তারা এগিয়ে যাবে। ডেড বল নিয়ে কাজ করছি, জয়ের ধারা ধরে রাখতে চাই। দুই দলের সবশেষ দেখায় 3-0 গোলে হেরেছিল রহমতগঞ্জ। শক্তি সামর্থ্য সব দিক থেকেই পিছিয়ে গোলাম জিলানির শিষ্যরা। তবে ম্যাচের আগে হার মানতে রাজি নয় পুরান ঢাকার ক্লাবটি। সেকেন্ড লিগে এসে আমরা একটু খেয়ে হারাই ফেলছি, কারণ তখন আমাদের যে রোজা ছিল, রমজানের ভিতরে আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার রোজা ছিল, বিদেশিগুলো রোজা ছিল। ওই তারপরে আমাদের প্লেয়ার ইনজুর্ড ছিল। এই ক্ষেত্রে আমার দলে একটু পারফরমেন্স তারতম্য ছিল। বাট বর্তমানে আমার দল ব্যালেন্স আছে, আমার দল সবাই ফিট আছে। দীর্ঘদিন ধরে আমাদের প্লেয়াররা প্র্যাকটিসের ভিতরে আছেন এবং আমি তাদেরকে দেখেছি গত 2 দিন তারা খুব চাঙ্গা মোডেই আছেন। তা আমি আশা করি যদি তারা 100% দিতে পারে অবশ্যই একটা অঘটন ঘটবে। দীর্ঘ বিরতিতে কেটেছে মোমেন্টাম। প্রত্যাবর্তনের ছন্দ ফিরে পাবার চ্যালেঞ্জ বসুন্ধরার, আর অনভ্যস্ততার সুযোগ কাজে লাগিয়ে চমকে দেবার লক্ষ্য রহমতগঞ্জের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একদিন বিরতি দিয়ে আজ মাঠে গড়াবে ইউরো চ্যাম্পিয়নশিপের রাউন্ড অফ 16। রোমাঞ্চের শুরু ওয়েলস ডেনমার্ক ম্যাচ দিয়ে। আকর্ষণের কেন্দ্রে পর্তুগাল বেলজিয়াম লড়াই, উত্তাপ ছড়াবে ইংল্যান্ড জার্মানি দ্বৈরথ। জমে যেতে পারে স্পেন ক্রোয়েশিয়া ম্যাচও, আর দুর্বল অস্ট্রিয়ার বিপক্ষে ফেভারিট ইতালি। রেকর্ড উত্তেজনা আর রোমাঞ্চ দিয়ে শেষ গ্রুপ পর্ব। এবার রাউন্ড অফ 16-এর চ্যালেঞ্জ। ধ্রুপদী দ্বৈরথে নিষ্পত্তি ইউরো চ্যাম্পিয়নশিপ গ্রুপ পর্বের 8 দলের বিদায়ে নকআউটে সেরা 16। অঘটনের সংখ্যা এড়িয়েছে, শেষ 16তে হেভিওয়েট দলগুলো লড়বে অস্তিত্ব টিকিয়ে রাখতে। উত্তেজনার প্যারামিটার বাড়াবে পর্তুগাল বেলজিয়াম ম্যাচ। নকআউটে সেলেকাওদের চিন্তার কারণ রক্ষণ। পেপে রুবেন দিয়াজদের দুর্বলতায় গ্রুপ পর্বে 6 গোল হজম বর্তমান চ্যাম্পিয়নদের অস্বস্তি। লুকাকু ডি ব্রুইনাদের গতিতে কঠিন হবে পর্তুগালের শিরোপা ধরে রাখার মিশন। ইংল্যান্ডের চ্যালেঞ্জ শক্তিশালী জার্মানি। গ্রুপ পর্বে স্কোরিং দুর্বলতা স্পষ্ট হলেও জমাট রক্ষণ 3 লায়ন্সের স্বস্তি। 3 ম্যাচে ক্লিনশিট রেখেই ফুল হাউস ওয়েম্বলিতে জার্মানদের পরীক্ষা নেবে ইংলিশরা। জার্মানির সাফল্যের নেপথ্যে অতি আক্রমণাত্মক কৌশল, তবে শক্তির জায়গাটাই ডাইমেনশেফদের বড় দুর্বলতা। উত্তাপ ছড়াতে পারে স্পেন ক্রোয়েশিয়া ম্যাচ। স্লোভাকিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী লা ফুরিয়ার রোহা। শক্তিমত্তায় সমানে সমান হলেও অভিজ্ঞতা এগিয়ে স্পেন। বিপরীতে স্কটল্যান্ডকে হারিয়ে ছন্দে ফেরা ক্রোয়েশিয়া অঘটনের জন্ম দিতে প্রস্তুত। আসরের হট ফেভারিট ইতালির প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল অস্ট্রিয়া। 30 ম্যাচে অপরাজয় আজুরিরা রক্ষণ জমাট রেখে গোল স্কোরিং দক্ষতা দেখিয়েছে গ্রুপ পর্বে। ছন্দ ধরে রেখে শিরোপা জয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য ইতালির। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।